প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি তোমরা ভালো আছো। কাজী আলী স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক ইংরেজি। তো আমাদের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমাদের অষ্টম শ্রেণীর জন্য দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 1 লেসন 2 এটা আমরা রিডিং পড়েছি শব্দের অর্থ সহ এবং পেজটা আমরা বুঝে নিয়েছি। আজকে ইউনিট 1 লেসন 2 এর উপর আমরা কিছু কাজ করব, বিশেষ করে এমসিকিউ এবং কোশ্চেন আনসার। তো সবাইকে বলছি তোমরা বইটা খোলো। ইউনিট 1 লেসন 2 আ যে নকশি কাঁথা যে লেসনটা আছে এটা একটু বের করে রাখো। আমি এখন তোমাদের কিছু প্রশ্ন উপস্থাপন করব। প্রশ্নগুলা তোমাদেরকে বুঝিয়ে দিব এবং তোমরা উত্তর করার ট্রাই করবে। আমি পাশাপাশি পরবর্তীতে উত্তরগুলো দিয়ে দিব। তবে এই উত্তরগুলো তোমরা নিজেরা ট্রাই করলে এবং আ যখনই প্রশ্নটা করা হবে তখনই তোমরা এই প্রশ্নের উত্তরটা তোমাদের প্যাসেজ থেকে খুঁজে বের করার চেষ্টা করবে। আ এটা করতে পারো যে আমি প্রশ্নটা করার সাথে, সাথে তোমরা এটা পজ করে দিবে। পজ করে দেওয়ার পরে প্যাসেজ থেকে সম্ভাব্য উত্তরটা গেস করবে। তারপর আমি এই প্রশ্নের কি উত্তর দিচ্ছি তোমার উত্তরের সাথে আমার উত্তরটা মিলিয়ে নিবে। তাহলে আশা করছি আমাদের খুব ভালো একটা আ সেশন আমাদের অতিবাহিত হবে এবং আমরা এভাবে আমাদের পরীক্ষার জন্য আমরা প্রস্তুতি নিতে পারবো। আসো আমরা ক্লাসটা শুরু করি। ওকে। তাহলে আমাদের আজকের ইউনিট 1 আ লেসন 2 এটা আমরা অলরেডি পড়েছি। আমরা আজকে কিছু প্র্যাকটিস করব, এক্সারসাইজ প্র্যাকটিস করব। তো ১ম এ আমাদের এই আ কম্প্রিহেনশন এর উপর, প্যাসেজ এর উপর কি আসে? ১ম এ এমসিকিউ আসে। প্রশ্নটা এরকম হতে পারে, "চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভ।" ওকে, কোয়েশ্চেন আ আমরা নাম্বার কোয়েশ্চেন বলা হচ্ছে, "নকশি কাঁথার মাঠ ইস আ ড্যাশ বাই জসীমউদ্দিন।" তো নকশি কাঁথার মাঠটা কি? ইস হয় কি? ড্যাশ বাই জসীমউদ্দিন। জসীমউদ্দিনের কি এটা? তা আমরা প্যাসেজটা যখন পড়েছি তখন এটা মানে নকশিকাঁথার মাঠটা কি? এই গল্প, এটা উপন্যাস নাকি নাটক নাকি কবিতা? সেটার ব্যাখ্যাটা দেওয়া হয়েছে। ১ম প্যাসেজের আ ১ম প্যারার লাস্ট লাইনে দেওয়া আছে। এখানে অপশন হচ্ছে ৪ টা। নোবেল, পোয়েম, দেন স্যাটায়ার, দেন ড্রামা। তো এখন কথা হচ্ছে আমরা বাকি যেটা উত্তর ওয়ার্ড আছে এটা সরাসরি আমাদের প্যাসেজ থেকে তুলে দেওয়া হয়েছে। সো আমাদের মনে হয় এটা অন্য ওয়ার্ডের দিকে না তাকিয়ে আমাদের বইয়ে সরাসরি বলা হয়েছে নকশিকাঁথার মাঠ ইজ আ পোয়েম বাই আ জসীমউদ্দিন, আ পোয়েট জসীমউদ্দিন। আমরা পেজটা একটু দেখতে পারি লাইনটা। The name Nokshikatha became popular after the poet Josimuddin's poem নকশিকাঁথার মাঠ। সো এখানে সরাসরি পোয়েম কথার উল্লেখ আছে। সো আমরা উত্তরটা কি? পোয়েম দিয়ে দিব। ঠিক আছে? ফাইন, আমরা উত্তরটা এখানে লিখে দিয়েছি। উত্তর আনসার হচ্ছে পোয়েম। তো তোমরা এভাবে একটু প্র্যাকটিস করো। এটাই। এখন তোমরা গেস করবে। আমি প্রশ্নটা করব, তোমরা অনুমান করবে অথবা এখানে প্রশ্নটা পড়ার পরে তোমরা আমার ভিডিওটা পজ করে দিবে, থামিয়ে দিবে। থামিয়ে দেওয়ার পরে তোমার যে বই আছে, বই থেকে এই প্রশ্ন উত্তরটা খুঁজবে। খোঁজার পরে তোমরা এটার অনুমান করবে যে এই প্রশ্ন উত্তরটা এটা হতে পারে। দেন আবার ভিডিওটা অন করবে, দেখবে আমি তোমাদের উত্তরটাও বলে দিয়েছি। তো আমার উত্তরের সাথে তোমাদের উত্তরটা মিলিয়ে নিবে। আর যদি তোমাদের উত্তরটার সাথে আমারটা না মিলে তাহলে আমারটা ফলো করবে এবং তুমি ২য় বার আবার পেজটা পড়ে দেখবে যে আমি যে উত্তরটা দিয়েছি সেটা হয়তো তুমি কোনো কারণে ওই লাইনটা মিস করেছো। তো সেক্ষেত্রে তোমাকে আবার ২য় বার ভালো করে পড়তে হবে। দেখো ২য় প্রশ্নটা হচ্ছে নকশিকাঁথা ইস a kind of dash। নকশিকাঁথা এক ধরনের কি? ড্যাশ মানে এখানে কি? নকশিকাঁথা এক ধরনের কি? তো এটা কি এক ধরনের ড্রেস? এক ধরনের কি টয়? নাকি কুইল্ট? নাকি বুক? তো আমরা যদি প্যাসেজের দিকে তাকাই অথবা পেজটা আরেকবার পড়ে নিই, আমরা জানি সরাসরি বলা হয়েছে হুইল ওয়ার্ডটা কিন্তু আমাদের প্যাসেজে আছে। তো আমরা যদি পেজটাতে একটু ফিরে যাই, দেখো ১ম লাইনে আছে, "নকশিকাঁথা ইস এ কাইন্ড অফ এমব্রয়ডারিড কুইল।" দেখো আমি একটা জিনিস সবসময় বলি, তোমরা কোনো কিছু মুখস্থ করবে না। অনেকের অভ্যাস আছে, এটা আমি জানি, এটা অভ্যাস না, এটা বদঅভ্যাস। সেটা হচ্ছে ওদের হয়তো এই পেজটা পড়া আছে। হ্যাঁ? বেশ কয়েকবার পড়েছে, অনেক প্র্যাকটিস করেছে। ঠিক আছে? এখন ওরা কি করে পরীক্ষার হলে বসে যখন দেখে যে এই পেজটা তো আমি অনেকবার পড়েছি। আমার আর পেজটা পড়ার দরকার নাই। ওরা সরাসরি কোশ্চেন এ চলে যায়। এবং কোশ্চেন এ যায়, যাওয়ার পরে আবার এই কোশ্চেন এর যে অপশন গুলো আছে, এই অপশন গুলো খোঁজার জন্য তারা আবার পেজে যায় না।
ওরা মুখস্থই কি করে উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করে। তো এতে হয় কি, হয়তো অনেকগুলো প্রশ্ন উত্তরে হয়, কিন্তু ভুল হওয়ার পসিবিলিটি থাকে। সো তোমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা প্যাসেজ থেকে খুঁজে বের করে তারপর লিখবো। তুমি যতই তোমার পড়া থাকুক, যতবারই এটা রিভিশন দেওয়া থাকুক, তোমরা কি করবে? তোমাদের এই প্রশ্নের উত্তরটা প্যাসেজ এর লাইনগুলো পড়বে, পড়ে এই প্রশ্নের উত্তরটা কোন লাইনে আছে সেই লাইনটা খুঁজে বের করবে এবং ওখান থেকে দেখে, দেখে তোমরা কি করবে? মিলিয়ে তারপর উত্তরটা লিখবে। ঠিক আছে? সো এখানে আমাদের সরাসরি দেওয়া আছে ১ম লাইনেই নকশি কাঁথা হচ্ছে এক ধরনের কুইল্ট কাঁথা। সো আমাদের উত্তরটা হবে কি? কুইল্ট। আশা করছি তোমরা উত্তরটা মিলে গেছে। হ্যাঁ? অপশন দেওয়া আছে কুইল্ট। তো আমি আমার মতো পড়েই যাব। তোমরা প্রশ্নটা স্ক্রিনে দেখার সাথে, সাথে তোমরা ভিডিওটা পজ করে দিবে। দিয়ে তোমরা প্রশ্নটা পড়বে, অপশনগুলো পড়বে, উত্তরটা গেস করবে, তারপর আমার উত্তরটার সাথে মিলিয়ে নেবে। থা 3rd কোয়েশ্চেন হচ্ছে the word নকশা refers to। refers to বলতে বোঝাচ্ছে যে means what is the meaning of the word নকশা? নকশা বলতে কি বোঝায়? এটা এটা বলছে নিউ প্যাটার্ন, হ্যাঁ, আর্টিস্টিক প্যাটার্ন, ওল্ড প্যাটার্ন নাকি বেস্ট প্যাটার্ন। তাই এখানেও যেটা আমি তোমাদেরকে বলব যে এই প্রশ্নের উত্তরটা সরাসরি প্যাসেজ থেকে তুলে দেওয়া হয়েছে। ওখানে নকশা বলতে কি বোঝায়? এটা আমাদের 2nd সেন্টেন্সে বলা আছে। নকশা মিনস, হ্যাঁ, আর্টিস্টিক প্যাটার্ন। তো যেহেতু এটা সরাসরি আমাদের প্যাসেজে দেওয়া আছে, তাহলে আমি বাকি ৩ টা অপশনের দিকে আমার আর তাকানোর দরকার নাই। সুযোগও নাই, দরকারও নাই। আর যদি তুমি অর্থের দিকে তাকাও, বাকি ৩ টা অপশনের সাথে আমাদের নকশার অর্থ মিলে না। আ ওকে ফাইন। আমি বাকিগুলোর অর্থ বলছি না, যেহেতু এটা সরাসরি প্যাসেজে দেওয়া আছে। আমরা প্যাসেজটা পড়লে আমরা এই উত্তরটা অটোমেটিক পেয়ে যাব। উত্তর দেওয়া আছে আর্টিস্টিক প্যাটার্ন। Then next question, ৪ নম্বর কোয়েশ্চেন, দ্য নেম নকশিকাঁথা ওয়াজ টেকেন ফ্রম ড্যাশ ওয়ার্ড। এই নকশিকাঁথা এই নামটা, নকশিকাঁথা নামটা ওয়াজ টেকেন ফ্রম ড্যাশ ওয়ার্ড, মানে কোন ধরনের শব্দ থেকে নেওয়া হয়েছে? এটা কি ইংলিশ শব্দ থেকে নেওয়া হয়েছে? না অ্যারাবিক শব্দ থেকে নেওয়া হয়েছে? না ফ্রেঞ্চ শব্দ থেকে নেওয়া হয়েছে? না বেঙ্গলি শব্দ থেকে নেওয়া হয়েছে? তো আমরা আ প্যাসেজের 2nd সেন্টেন্সটা পড়লে আমরা জানি ওখানে বলা আছে যে নকশিকাঁথা এই কথাটি নেওয়া হয়েছে একটা বাংলা শব্দ নকশা থেকে। তো নকশাটা একটা বাংলা শব্দ। দ্যাট মিনস আমরা বলতে পারি নকশিকাঁথাটা টেকেন ফ্রম মানে অরিজিনেটেড ফ্রম আ বেঙ্গলি ওয়ার্ড, বাংলা ওয়ার্ড থেকে এটা নেয়া হয়েছে। দেখো আমাদের উত্তরটা কি? ইয়েস, এটা বাংলা থেকে দেওয়া হয়েছে। হ্যাঁ? বাংলা থেকে নেওয়া হয়েছে। ওকে ফাইন। আবার লাস্ট কোয়েশ্চেন, আ নকশিকাঁথা ইস a dash art in our country। নকশিকাঁথা ইস a dash art, কোন ধরনের আর্ট ইন আওয়ার কান্ট্রি? প্রশ্ন করো যে নকশিকাঁথা কোন ধরনের আর্ট? এটা কি পপুলার, জনপ্রিয় আর্ট, আনপপুলার মানে জনপ্রিয় নয়, আরবান এবং ফরেন, ফরেন বিদেশি। আরবান মানে কি? শহরে। তো আমরা এখানে এটা বিদেশিও না, শহরেরও আর্ট না, এটা এবং মানে এটা কম জনপ্রিয় না। এটা আমাদের খুব জনপ্রিয় একটা আর্ট। সো আমরা এর উত্তরটা হবে কি? জনপ্রিয়। নকশিকাঁথা ইস আ পপুলার আর্ট ইন আওয়ার কান্ট্রি। তো দেখো এখানে পপুলার ওয়ার্ডটা আমাদের প্যাসেজে কিন্তু দেওয়া আছে ফেমাস। কি দেওয়া আছে? ফেমাস। আমি লাইনটা দেখাচ্ছি তোমাদেরকে। বলছে আর মোস্ট ফেমাস, আ এখানে ফেমাসটা বলা হচ্ছে কিসের জন্য? আমাদের এই অঞ্চলগুলো এই ক্রাফটের জন্য বিখ্যাত। আর যদি আমরা পুরো প্যাসেজটা পড়ি, এই যে নকশিকাঁথা বিকেম পপুলার, এই যে পপুলার কথাটা সরাসরি আছে। তো পপুলার, ফেমাস ২ টা অর্থ আ সেইম। তবে এই লাইনে বলা হচ্ছে এই এলাকাগুলো আ ফেমাস। আর এই লাইনে হচ্ছে আমাদের উত্তরটা আসলে এই লাইনে আছে। দ্যা নেম নকশিকাঁথা বিকেম পপুলার। এই পপুলার জনপ্রিয় হয়েছে আ জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠ কবিতাটি প্রকাশ হওয়ার পরে। যাই হোক এখানে আমাদের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে নকশিকাঁথা ইস a ড্যাশ আর্ট ইন আওয়ার, আমাদের দেশে কোন ধরনের আর্ট? আমাদের দেশে জনপ্রিয়। জনপ্রিয় অর্থে কি হবে? পপুলার হবে। ওকে ফাইন। আমরা এই ৫ টা এমসিকিউ আমরা করব। এরকম আরো অনেক এমসিকিউ আসতে পারে। তোমাদের যে বই ফলো করছো, ওই বই থেকে তোমরা যেটা করবে আরো বেশি এমসিকিউ প্র্যাকটিস করে যাবে। তাহলে আমরা পরীক্ষায় যেকোনো ধরনের এমসিকিউ আসুক আমরা কি আ এগুলো আনসার দিতে পারবো। আর সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে তোমাদের ভোকাবুলারি গুলো পড়া। আমি এর আগের ভিডিওতে যে ভোকাবুলারি গুলো দিয়েছিলাম, তোমরা ওগুলো সবগুলো পড়ো। তাহলে এমসিকিউ এর জন্য তোমরা প্রস্তুত হবা। কারণ তোমার ২ থেকে ৩ টা প্রশ্ন এরকম থাকতে পারে, হোয়াট ইস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, হ্যাঁ? আর্টিস্টিক, হোয়াট ইস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফেমাস, হোয়াট ইস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এমব্রয়ডার্ড। সো এগুলো তোমাদের একটু খেয়াল করতে হবে। যদি আমরা ভোকাবুলারি গুলো পড়ে আসি, হ্যাঁ? বাংলা অর্থ পাশাপাশি ইংলিশ মিনিং অর সিনোনিম ওটা পড়ে আসলে আমাদের এই প্রশ্নের উত্তরগুলো দেওয়াটা কারণ যখন মিনিং জিজ্ঞাসা করা হবে, এটার অর্থ কি? এটার সিনোনিম কি? এটা কিন্তু আমাদের প্যাসেজে থাকবে না।
প্যাসেজ থাকবে, অবশ্যই মিনিং অথবা সিনোনিম প্যাসেজ থাকবে না, এটা আমাদের নিজ থেকে জানা থাকতে হবে। সেজন্য এগুলো পড়ে আসতে হবে। ওকে, আমরা এবার সেকেন্ড স্টেপে যাই। ২ নম্বর বলা হচ্ছে আ আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন ইউর ওন ওয়ার্ডস। নিজের ভাষায় এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের দিতে হবে। তো আমাদের টোটাল ৪ টা কোয়েশ্চেন আসবে। ৪ টাতে ২ মার্ক করে ৮ মার্কস, হ্যাঁ? তো আমি আজকে তোমাদেরকে ৪ টা কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো। এখানে আমি কোয়েশ্চেন এবং আনসার ২ টাই পাশাপাশি রেখেছি এবং এটা তার একটা বিশেষ কারণ হচ্ছে আমি তোমাদের আজকে আসলে আনসার কি সেটা শিখাবো না। আমি শিখাবো আনসার কিভাবে করতে হয়। আনসার করার যে একটা টেকনিক আছে, যে টেকনিকটা তোমাদের জানা থাকলে এবং প্যাসেজটা পড়ে বুঝতে পারলে খুব সহজেই প্রশ্নের উত্তরগুলোকে তোমরা দিতে পারবে। ঠিক আছে? তাহলে আমরা ১ম প্রশ্নটা পড়ি কি বলছে? আমি একটু জুম করে দিচ্ছি। হ্যাঁ, ১ম প্রশ্নটা হচ্ছে হোয়াট থিংস আর ইউজড টু মেক নকশি কাঁথা? প্রশ্নটা আগে বুঝতে হবে ভালো করে। হোয়াট থিংস, কোন জিনিসগুলো আর ইউজড ব্যবহার করা হয় টু মেক নকশি কাঁথা? নকশি কাঁথা তৈরি করতে কি থিংস বলে বস্তু, কি জিনিস ব্যবহার করা হয়? তাহলে আমরা যদি একটু প্যাসেজে যাই, তো তোমাদের কথা হচ্ছে আল্টিমেটলি আমাকে প্যাসেজ থেকে বের করতে হবে। এখানে সরাসরি একটা লাইন দেওয়া আছে দেখো, ওল্ড or new cloths and thread are used to make these quilts. ঠিক আছে? তো এই লাইন থেকে আমরা কি পেলাম? ওল্ড or new cloths, পুরাতন অথবা নতুন কাপড় and thread মানে সুতা। এই ৩ টা জিনিস ব্যবহার করা হয়। এই ওল্ড ক্লথ এর সাথে থ্রেড অথবা নিউ ক্লথ এর সাথে থ্রেড, এগুলো ব্যবহার করা হয় কি জন্য? আমাদের নকশি কাঁথা তৈরি করার জন্য। এখানে এখানে বলছে these quilts। আমার প্রশ্ন কিন্তু কুইজ না, আমার প্রশ্ন হচ্ছে নকশি কাঁথা। তো আমাদের এখন কি করতে হবে? ধরে নিতে হবে আমাদের উত্তর অংশ হচ্ছে এটা। খেয়াল করো। উত্তর হচ্ছে এই অংশটা হচ্ছে উত্তর। পরের অংশটা আমরা এই লাইন থেকে আর নিব না। আমরা কি দরকার? ওটা বলছে কি আমরা ব্যবহার করি নকশি কাঁথা তৈরি করতে। তো আমি পেলাম ওল্ড or নিউ ক্লথস অ্যান্ড থ্রেড। এইগুলাই আমরা ব্যবহার করি। তাহলে আমরা এই লাইন থেকে শুধু এই তথ্যটাই আমাদের সাথে যাবে। এই তথ্যটা আমাদের সাথে যাবে। আর বাকি অংশটা আমরা কি? বাকি অংশটা আমরা এখান থেকে লিখব না। আমরা বাকি অংশ লিখব প্রশ্ন থেকে। তো তোমাদের একটা আ সুচিন্তার জন্য আমি বলি সেটা হচ্ছে একটা প্রশ্ন করার পর আমরা একটা উত্তর লিখি, তাই তো? তো আমি তোমরা খেয়াল করবে আমার সাধারণত উত্তরটা কি হয়? একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। উত্তরটা কি হয়? একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। আম তো ওই অ্যাসার্টিভ সেন্টেন্সটার স্ট্রাকচারটা কি? ১ম এ সাবজেক্ট থাকে, দেন ভার্ব থাকে, তারপর কি? অবজেক্ট থাকে। নরমালি আমরা একটা সিম্পল সেন্টেন্সের একটা সাধারণ একটা স্ট্রাকচার এরকম হতে পারে যে ১ম এ সাবজেক্ট বসে, তারপর ভার্ব বসে, দেন অবজেক্ট বসে। এখন আমাদের যে প্রশ্নটা করতে তাহলে কটা? ৩ টা। 1, 2 অ্যান্ড 3। এই ৩ টা জিনিস আমাদের উত্তরে আনতে হবে। সাবজেক্ট আনতে হবে, ভার্ব আনতে হবে এবং অবজেক্ট আনতে হবে। এখন আমি তোমাদের টেকনিকটা বলি। আমাদের যে কোয়েশ্চেনটা করা হয়, এই কোয়েশ্চেনের মধ্যে এই ৩ টা জিনিসের মধ্যে থেকে ১ টা, ২ টা, ৩ টা। এই ৩ টা জিনিসের মধ্যে যেকোনো ২ টা আইটেম কি থাকে? আমার প্রশ্নের মধ্যেই থাকে। আর একটা থাকে কোথায়? প্যাসেজ এর মধ্যে। কারণ ওই যে যেটা আমরা এখানে প্রশ্ন করা হয়েছে যেটা জানতে হবে সেটা প্যাসেজ এর মধ্যে আছে। তাহলে আমরা এই কোয়েশ্চেন থেকে পেয়ে গেলাম ২ টা জিনিস। মানে এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এর মধ্যে যেকোনো ২ টা কোয়েশ্চেনের ভিতরে থাকবে। আর একটা আমরা প্যাসেজ থেকে খুঁজে বের করে নিয়ে আসবো। এই তো ৩ টা। এই ৩ টা জিনিস আমি আগে ফাইন্ড আউট করব। করার পরে আমরা সিরিয়ালি লিখে ফেলবো। ১ম এ সাবজেক্ট লিখবো, দেন ভার্ব লিখবো, দেন অবজেক্ট লিখবো। তাহলে আমাদের উত্তরটা খুব সহজে হয়ে যাবে। এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে আমরা একটু দেখি মানে এই সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট কোন ২ টা এখানে আছে আর কোনটা আমাদের বের করতে হবে। আমাদের যে WH কোয়েশ্চেন গুলো আছে, হ্যাঁ? তার মধ্যে মেক্সিমাম WH কোয়েশ্চেন গুলা কিন্তু আ আ অবজেক্টিভ ফর্মে আছে। তারা যদিও সেন্টেন্সের কোয়েশ্চেনের শুরুতেই বসে, কিন্তু তারা বেসিক্যালি অবজেক্টকে নির্দেশ করে। এটা যদিও শুরুতে থাকে একটা WH কোয়েশ্চেন হচ্ছে হু। হু টা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর হু ছাড়া অন্যান্য যে আ আ WH কোয়েশ্চেন গুলো আছে তার মেক্সিমাম গুলো কি অবজেক্টিভ ফর্মটাই বিয়ার করে এবং সেজন্য আমাদের সাধারণত মেক্সিমাম ক্ষেত্রে অবজেক্টটাই কি থাকে আমাদের মিসিং থাকে, সাবজেক্ট এবং ভার্বটা দেয়া থাকে। তাহলে আমরা প্রশ্ন থেকে কি করব? সাবজেক্ট এবং ভার্বটা লিখব এবং প্রেসেস থেকে অবজেক্টটা দিয়ে বাক্যটা ফিল আপ করব। দেখো এটা এখন সাবজেক্ট ভার্ব। এখন সমস্যা হচ্ছে এটাই স্যার এত বড় প্রশ্ন, হ্যাঁ? এর মধ্যে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা এটা তো চিনতে একটু সমস্যা হয়। এবং সেটার জন্য আমাদের কি করতে হবে? আ মানে সমস্যার সমাধান খুঁজে নিতে হবে। আর অনেক সময় আমরা যখন ওই হোয়াট এর পরে থিংস ব্যবহার করি, হোয়াট থিংস, ঠিক আছে? তো এটা
অনেক সময় বিশেষ করে হোয়াট দ্বারা যখন শুরু হয়, ঠিক হোয়াট এর জায়গায় যদি আমরা উত্তরটা লিখে দিই, হোয়াট এর জায়গায় উত্তরটা লিখে দিব, এরপর ভার্ব থেকে বাকিটা লিখে দিলে হয়ে যাবে। তো সেক্ষেত্রে অনেক সময় হোয়াটটা আবার সাবজেক্ট হিসেবেও ব্যবহার হয়। তাহলে হোয়াট থিংস কোন জিনিসগুলা আর ইউজ ব্যবহার করা হয় টু মেক নকশিকাঁথা? তাহলে আমরা বলব যে এইটা মানে এই জিনিসগুলো আর ইউজ ব্যবহার করা হয় টু মেক নকশিকাঁথা। তার মানে হোয়াট থিংস এর জায়গায় ওই ৩ টা জিনিস যেটা আমরা পেজ থেকে পেজে বলছে ওল্ড or new clothes and thread এগুলা ব্যবহার করা হয় কি জন্য? আর ইউজ ব্যবহার করা হয় টু মেক নকশিকাঁথা। তাহলে আমরা প্যাসেজ থেকে ওল্ড or new clothes and thread এই একটু তথ্য আমরা প্যাসেজ থেকে আনলাম। এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে এখানে। ভার্বকে আর ইউজড, এই আর ইউজড টা লিখে দিব। আর ভার্বের পরে যে অতিরিক্ত যে অংশটা আছে এটা আমরা লাস্ট পার্ট বলতে পারি। আমরা এটা কমপ্লিমেন্ট বলতে পারি। আমরা এটা অবজেক্ট বলতে পারি। একেক সময় একেকটা হতে পারে। ঠিক আছে? আমরা ভার্বের পরের অংশে আমরা কমপ্লিমেন্ট, অবজেক্ট, হ্যাঁ? আ এক্সটেনশন এটা না বলে আমরা বলতে পারি লাস্ট পার্ট। হ্যাঁ? এটা হচ্ছে আমাদের উত্তরের লাস্ট পার্ট। এটা বললেও আমরা চলবে। এভাবে আমরা কি করতে পারি? এখানে সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট অর লাস্ট পার্ট দিয়ে আমরা বাক্যটা প্রশ্নের উত্তরটা দিতে পারি। সো খুব সহজ কথা হচ্ছে হোয়াট থিংস আর ইউজড টু মেক নকশিকাঁথা? নকশিকাঁথা তৈরি করতে কি জিনিস লাগবে? আমরা সেটা পেজ থেকে ওই জিনিসগুলোর নাম নিয়ে আসবো। এখন আমি বুঝলাম ওইখান থেকে পুরা লাইনটা নিব না। জাস্ট কি করব? যে জিনিসগুলা তৈরি করতে কাজে লাগবে সেই জিনিসগুলা নিবো। নেয়ার পরে বাকিগুলো আমরা প্রশ্ন থেকে লিখবো। আমরা পেজ থেকে নিলাম এটুক আর এরপর থেকে দেখো হোয়াট থিংস এর পরিবর্তে লিখলাম এটা। হোয়াট থিংস হ্যাঁ, old or new clothes and thread এরপরে ভার্ব কি আর ইউজড এন্ড আর অক্সিলিয়ারি ভার্ব ইউজড কি মেইন ভার্ব প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে এটা আর ইউজড এরপরে পরবর্তী অংশ যা আছে ওইটাও হুবহু বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে খুব সহজে আমরা প্রশ্ন উত্তরটা করতে পারি। ফাইন। এবার নেক্সট কোয়েশ্চেন দেখো, where can people find it? where মানে কোথায়? where শব্দটা হচ্ছে কোথায়? where can people find it? people can find মানে খুঁজে পেতে পারে ইট মানে নকশিকাঁথা। পিপল লোকেরা কোথায় নকশিকাঁথা খুঁজে পেতে পারে। তো আমরা পেজটা যদি তোমরা পড়ে থাকো ওখানে মনে আছে এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপ। কি মনে আছে? আমি পেজটার দিকে যাচ্ছি আবার। লাইনটা দেখায় তাহলে তোমাদের সুবিধা হবে যে আমি লাইনটা খুঁজে বের করব। এখন দেখো তোমার যদি পেজটা পড়া না থাকে তাহলে সমস্যা যেটা হবে যে এই প্রশ্ন উত্তরটা কোন লাইনে আছে এটা বের করার জন্য তোমার আবার ১ম থেকে পড়ে আসতে হবে। আর তোমার যদি এটা বারবার পড়া থাকে, হ্যাঁ, ভালোভাবে পড়া থাকে, তুমি সহজে বলতে পারবা কি এটা একদম লাস্টের দিকের লাইনটাতে ছিল। You can find them in many expensive handicraft shops in cities তাহলে উত্তরটা শুরু হবে কোত্থেকে? এখান থেকে। In many expensive handicraft shops in cities এটুক আমি কি করব? টার্গেট রাখবো যে আমার তথ্য হচ্ছে এটুক। মানে যে প্রশ্নটার উত্তর মানে যে প্রশ্নটা করা হয়েছে এই প্রশ্নের উত্তরটা এই জায়গায় এতটুক আছে আর বাকিটা প্রশ্নের মধ্যে আছে। তাহলে প্রশ্ন থেকে কিছু অংশ নিবো এবং পেজেস থেকে এই অংশটা নিয়ে আমি কি উত্তরটা সাজাবো। দেখো আমি বলছি ইন মেনি এক্সপেনসিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটি শহরের অনেক দামি আ হস্ত আ শিল্পের যে দোকানগুলো আছে সেখানে কি এদেরকে খুঁজে পাওয়া যায়। ঠিক আছে? তাহলে আসো আমরা একটু প্রশ্নটা সাজিয়ে নিই। উত্তরটা সাজিয়ে নিই। তো বলা হচ্ছে আমি আবারও বলছি, আমাদের উত্তরটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, দেন কি অবজেক্ট থাকবে। ঠিক আছে? তো আমরা দেখি আমাদের এই প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে? আ where কোথায়? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে প্রশ্ন। এটার উত্তরটা আমাদের লিখতে হবে। এর উত্তরটা কি পেলাম? এটার উত্তরটা পেলাম হচ্ছে আ many expensive handicraft shops in cities তাহলে দেখো where মানে কোথায়? সাধারণত আমরা বাক্য বলার সময় যে আমরা এই জিনিসটা ওখানে খুঁজে পেয়েছি। তো এই where টা বাক্যের শেষের দিকেই থাকে। বুঝলে? শেষের দিকে থাকে। তাহলে এখানে দেখো তোমাদের একটা মজার বিষয় বলি। যদি কোন প্রশ্নের মধ্যে কি থাকে? অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্ব থাকে। অক্সিলিয়ারি ভার্ব ক্যান, মেইন ভার্ব হচ্ছে ফাইন্ড। ঠিক আছে? তো এই অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানের যে ওয়ার্ড অথবা ওয়ার্ড সমষ্টি, মানে একটা ওয়ার্ডও থাকতে পারে, একাধিক ওয়ার্ডও থাকতে পারে। অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে যতগুলো ওয়ার্ড থাকুক, এই পুরোটাই হচ্ছে সাবজেক্ট। একটা ওয়ার্ড থাকলে একটা সাবজেক্ট, ২ টা ওয়ার্ড থাকলে ২ টা ওয়ার্ড মিলে সাবজেক্ট, ৩ টা ওয়ার্ড থাকলে ৩ টা ওয়ার্ড মিলেই সাবজেক্ট। ঠিক আছে? তাহলে আমরা শুরু করব কি দিয়ে? সাবজেক্ট দিয়ে। যেহেতু আমাদের উত্তরটা অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় কি দিয়ে? সাবজেক্ট দিয়ে। তাহলে আমরা বের করব সাবজেক্ট আগে। তার মানে এই প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে? সাবজেক্ট দেওয়া আছে। এই প্রশ্নের মধ্যে ক্যান ফাইন্ড ভার্ব দেওয়া আছে। তাহলে ১ম এ আমি পিপল সাবজেক্ট লিখবো। ঠিক আছে? ক্যান ফাইন্ড ভার্ব লিখবো। আর এখানে একটা অবজেক্ট দেওয়া আছে। ফাইন্ড ইট ভার্বের পরে যেহেতু ইট আছে এটাই অবজেক্ট। ঠিক আছে? অবজেক্ট দেওয়া আছে। তো অবজেক্টটা অনেক বড় হতে পারে।
অবজেক্টের মধ্যে প্লেস থাকতে পারে, টাইম থাকতে পারে, অবজেক্টের মধ্যে তোমার আ আ ম্যানার থাকতে পারে। তো এখানে ১ম এ অ অ অব এটা অবজেক্টটা আছে, হ্যাঁ? ওই কি আমার ওই নকশিকাঁথাটার জন্য এখানে প্রনাউন ইট ইউজ করা হয়েছে। এরপরে কোথায় পাওয়া যায়? স্থানটা ব্যাখ্যা করা হয়েছে। তো একই সেন্টেন্সের অবজেক্টের মধ্যে স্থান বসতে পারে, টাইম বসতে পারে, ম্যানার বসতে পারে। ঠিক আছে? একাধিক অবজেক্ট বসতে পারে। কোন সমস্যা নেই। তাহলে আমরা ১ম এ সাবজেক্ট লিখব দ্যা পিপল দেখে, দেখে লিখব। তারপর ক্যান ফাইন্ড দেখে, দেখে লিখব। অবজেক্ট ইট দেখে, দেখে লিখব। আর এই হোয়ার এর জন্য যে উত্তরটা আমরা পেয়েছিলাম কোথায়? মেনি, ইন মেনি, ইন সহ দেখো ইনটা বসাইতে হবে। যেহেতু প্রিপোজিশন ইন আছে, ইনটা কি করছে? ইন এর পরে যে শব্দগুলো আছে তার সাথে আগের শব্দগুলোর সাথে একটা সম্পর্ক সৃষ্টি করছে। এটা হচ্ছে প্রিপোজিশনের কাজ। তো ইন মেনি এক্সপেনসিভ হ্যান্ডিক্যাপ শপ ইন সিরিজ একটু কিন্তু পুরো পেজ থেকে আনছে। ঠিক আছে? আর এই সামনের অংশটা আছে আমাদের প্রশ্ন থেকে। এভাবে প্রশ্ন এবং প্যাসেজের ডাটা, প্যাসেজের তথ্য এই ২ টা জিনিসকে সমন্বয় করে আমাদের কি করতে হবে? কোয়েশ্চেন আনসার করতে হবে। তাইলে খুব সহজে আমরা কোয়েশ্চেন আনসার করতে পারি। তো আশা করছি এই কোয়েশ্চেন আনসার তোমরা বুঝতে পেরেছ। আসো আমরা পরবর্তী আরেকটা কোয়েশ্চেনে চলে যাই। হাউ ওল্ড ইস দ্য আর্ট? আর্ট হাউ ওল্ড? নরমালি হাউ ওল্ড আর ইউ? এটা মানে হচ্ছে তোমার বয়স কত? আর যখন বলা হচ্ছে হাউ ওল্ড দ্য আর্ট ইজ মানে এই যে আর্ট নকশিকাঁথার যে একটা আর্ট শিল্প, এই শিল্পটার বয়স কত? মানে এটা কতদিন পুরাতন? মানে কত আগে এটা শুরু হয়েছে, হ্যাঁ? কবে থেকে শুরু হয়েছে? তো আমরা যদি আ এই প্রশ্ন উত্তরটা খুঁজে পেতে চাই, তাহলে প্যাসেজের মধ্যে একটা লাইন আছে যে এটা শত, শত বছর ধরে গ্রাম বাংলায় কি প্র্যাকটিস হয়ে আসছে। ঠিক আছে? একটা লাইন আছে এরকম দেখো। "The art has been practiced in rural Bengal for centuries" আমাদের উত্তর হচ্ছে for centuries খেয়াল করো। for centuries শতাব্দী পর শতাব্দী মানে বছরের পর বছর না, শতাব্দীর পর শতাব্দী। সেঞ্চুরি মানে কি শতাব্দী, ১০০ বছরে ১ শতাব্দী। for centuries মানে কি? centuries plural শতাব্দী পর শতাব্দী ধরে কি এটা আ আমাদের আ গ্রাম বাংলায় কি এটা আ প্র্যাকটিস হয়ে আসছে। তো এই প্রশ্ন উত্তরটা আমরা যদি এখান থেকে নিতে চাই, বইটা সামনে রাখো তাহলে উত্তরে দিতে সুবিধা হবে। একইভাবে আমরা বলছি এই আমাদের উত্তরটা কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। ১ম এ সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে। তাহলে আমরা আ পড়ে আসছিলাম কি? আ আ ওই যে ফর সেঞ্চুরিস, হ্যাঁ? যদি এখানে আ বাস্তবিক একটা কথা লেখা হয়েছে, আ দ্যা আর্টিস্ট যদি আমরা এভাবে বলি, আগের মতো সাবজেক্ট হচ্ছে দ্যা আর্ট, ভার্ব হচ্ছে ইজ, আর বয়স কত? সেঞ্চুরি। আমরা যদি এভাবে বলি যে, দ্যা আর্ট ইজ ফর সেঞ্চুরিস তাহলে হবে? হবে না। দ্যা আর্টিস্ট ফর সেঞ্চুরিজ বললে এটা বুঝাবে না যে আর্টটা কি মানে ১০০ বছর ধরে, শত, শত বছর ধরে কি প্র্যাকটিস হয়ে আসছে এটা বুঝানো যাবে না। সেজন্য কি আনতে হবে? ১ম সাবজেক্টের মধ্যে আর্ট, তারপর কি দ্যা হ্যাজ বিন প্র্যাকটিস এটা ওই লাইন থেকে আমরা পাবো। প্যাসেজের মধ্যে এই লাইনটা আছে। দ্যা আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস আর্টটা এই শিল্পটা অনুশীলন হয়ে আসছে, ব্যবহার হয়ে আসছে। আ ইন ইন এই যে এই অংশটা আমরা এটা না দিলেও চলবে। ইন রুরাল বেঙ্গল মানে গ্রাম বাংলা। এটা এখন অতিরিক্ত তথ্য। আমাদের তথ্য জানতে চাচ্ছে হাউ ওল্ড, হ্যাঁ? কত বছর বয়স হয়েছে এটার? কবে থেকে এটা চালু হয়েছে? দ্যা আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ফর সেঞ্চুরি এতটুকু দিলেই হবে। আমি আবার বলছি এই অতিরিক্ত তথ্যটা না দিলেও সমস্যা নাই, দিলেও সমস্যা নাই। কারণ আমাদের চাচ্ছে কি দ্যা আর্ট সাবজেক্ট ইস টা ছিল এখানে ভার্ব। কিন্তু ইস দিলে বাক্যটা মিলানো যাবে না। যার কারণে দ্যা আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড অতীতকালে শুরু হয়ে এখনো চলছে। খেয়াল করো। অতীতকালে শুরু হয়ে যেহেতু ফর সেঞ্চুরিজ শতাব্দী ধরে এটা চালু হয়ে আসছে। ঠিক আছে? তো এটা অতীতকালে শুরু হয়ে বর্তমানেও চলছে। এরূপ বুঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়। কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করতে পারি সরাসরি। দ্যা আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড আর্টটা প্র্যাকটিস হয়ে আসছে ফর সেঞ্চুরিজ হ্যাঁ? শতাব্দীর পর শতাব্দী ধরে প্র্যাকটিস হয়ে আসছে। এভাবে প্রশ্ন উত্তরটা করব। সব প্রশ্ন তো আর সহজ হবে না। কিছু প্রশ্ন নিচ থেকেও ২-১ টা ওয়ার্ড লিখতে হবে। তবেই তো আমরা এই কোয়েশ্চেন গুলোকে আমরা সৃজনশীল কোয়েশ্চেন বলতে পারবো। ঠিক আছে? ওকে, লাস্ট ওয়ান আজকের শেষ প্রশ্ন। হুইচ এরিয়াস আর ফেমাস ফর নকশি কাঁথা? নকশি কাঁথার জন্য হুইচ এরিয়াস কোন এলাকা? দেখো হুইচ এরিয়াস কোন এলাকা আর ফেমাস বিখ্যাত ফর নকশি কাঁথা? নকশি কাঁথার জন্য কোন এলাকা বিখ্যাত? তাহলে আমি কিভাবে বলতে পারি এটা মানে এই এলাকা, হ্যাঁ? আর ফেমাস ফর নকশি কাঁথা? অবশ্যই বলতে পারি। তাহলে প্যাসেজ থেকে আমরা কি করব কোন এলাকাগুলো, হ্যাঁ? নকশি কাঁথার জন্য বিখ্যাত সেই এলাকাগুলোর নাম খুঁজে বের করব। ওখান থেকে দেখে, দেখে আমি আবারও বলছি ওখান থেকে আমরা মুখস্থ লিখব না। আমরা এই জেলার নামগুলো মুখস্থ লিখব না। আ আমরা জেলার নামগুলো কি করব? আমরা দেখে, দেখে লিখব যাতে বানান ভুল না হয়। এখন প্যাসেজের মধ্যে এগুলোর নাম দেওয়া আছে। তুমি মুখস্থ করে পন্ডিতি দেখায় লিখতে গিয়ে যদি বানান ভুল করো,
তাহলে টিচারের মেজাজ আরো খারাপ হয়ে যাবে। তখন তোমার নাম্বার মাইনাস হয়ে যাবে এবং তোমার সম্পর্কে একটা খারাপ ধারণা সৃষ্টি হবে। ঠিক আছে? তাহলে আমরা প্যাসেজে জানি ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া। বগুড়া। তাহলে আমরা এটা একটা দেই, হ্যাঁ? বর্তমানে বগুড়া বানানটা চেঞ্জ হয়েছে, হ্যাঁ? বা আগে বগুড়া ছিল, বগুড়া, এখন বগুড়া, হ্যাঁ? যশোর, যশোর বানানটা চেঞ্জ হয়েছে। এখন একটা এইচ হয়েছে, যশোর, হ্যাঁ? বগুড়া, যশোর। আচ্ছা, এটা আমাদের প্যাসেজের মধ্যে নিশ্চয়ই আছে। আমি বানানটা একটু কনফার্ম করছি। হ্যাঁ, বগুড়া, আগে ছিল বগুড়া, এখন হবে বগুড়া। ঠিক আছে? আগে ছিল যশোর, এখন হবে যেশোর। হ্যাঁ, যাই হোক, তোমাদের আর কথা হচ্ছে এই যে বানানটা আমি পার্থক্যটা বলছি, তোমাদের এত কিছু দেখার দরকার নাই। তোমাদের প্যাসেজের মধ্যে এই যে বগুড়া বানানটা যেভাবে দিয়েছে সেভাবে দিবা, যশোর বানানটা যেভাবে দেয় সেভাবেই দিবা। হ্যাঁ? আমার কথা ধরার দরকার নাই। ওরা যে প্যাসেজের মধ্যে যেভাবে উল্লেখ করে তুমি উত্তর মধ্যে ঠিক সেভাবেই দেখে, দেখে কপি করবা। দেখে, দেখে আ আ মানে লিখবা, যাতে তোমার প্রশ্নের মধ্যে যা দেওয়া আছে সেটা যাতে ব্যতিক্রম না হয়। তাহলে আমরা হুইচ এরিয়া খেয়াল করো। হুইচ এরিয়ার জায়গায় আমরা সবগুলা যতগুলা জায়গার কথা বলা হয়েছে সবগুলো আগে লিখবো। লিখার পরে আর ফেমাস ফর নকশিকাঁথা এটা হুবহু লিখে ফেলবো। তার মানে হুইচ এরিয়া থাকলে, তারপর হোয়াট থিং থাকলে এদের জায়গায় কি করব আমরা, হুইচ এরিয়াস কোন, কোন এলাকা, এলাকার নামগুলো লিখবো। লেখার পরে এরপরে আর থেকে বাকিটা লিখে ফেলবো। তাইলে শেষ। হ্যাঁ? যে ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া, যশোর আর ফেমাস ফর নকশিকাঁথা। ঠিক আছে? এভাবে করতে পারি। আচ্ছা, এখানে আরেকটা কোয়েশ্চেন আছে। এটা দিয়ে আমরা শেষ করছি। হোয়াই ডু পিপল লাইক নকশিকাঁথা? পিপল কেন নকশিকাঁথা পছন্দ করে? পিপল কেন নকশিকাঁথা পছন্দ করে? আমি আবারও একটা টেকনিক বলছি, যেটা আমি আগেও বলেছি, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব। এখানে ২ টো অক্সিলারি ভার্ব এবং লাইকটা হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে? অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব মাঝখানে যে ওয়ার্ড অথবা ওয়ার্ড সমুচ্চয় থাকে সেটাই সাবজেক্ট। বসালাম পিপল, এখানে আছে মাঝখানে, পিপলটা সাবজেক্ট। এটা আমাদের উত্তরকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হবে এবং অবজেক্ট চাইলে অনেক লম্বাও হতে পারে। ঠিক আছে? তাহলে পিপল বসাইলাম। আর এখানে অক্সিলারি হচ্ছে ডু আছে আর লাইক আছে। একটা জিনিস মনে রাখো, ডু, তারপর কি ডাজ এবং ডিড, এই ৩ টা অক্সিলারি ভার্ব কি হয়? আমাদের প্রশ্নের মধ্যে আসে। যেসব সেন্টেন্সের মধ্যে কি থাকে না, অক্সিলারি ভার্ব থাকে না, ওইসব সেন্টেন্সকে প্রশ্ন করতে হলে ডু, ডাজ এবং ডিড আনতে হয়। হ্যাঁ? প্রেজেন্ট টেন্সে ডু এবং ডাজ আসে আর পাস্ট টেন্সে ডিড আসে। কিন্তু উত্তর লেখার সময় ডু, ডাজ এবং ডিড উত্তরে আসবে না। হ্যাঁ? বাট এদের যে ডু, ডাজ, ডিড এর মধ্যে যে টেন্সের বিষয়টা আছে, ওই টেন্সের বিষয়টা কি হবে? আসবে, কিন্তু এরা বাতিল হয়ে যাবে। এদেরকে আমরা সরিয়ে দিব। প্রশ্ন থাকবে কিন্তু উত্তরে এদেরকে লেখা যাবে না। এদের যে রূপটা আছে, মানে এদের যে রাইট ফর্ম, মানে ভার্বের যে ফর্মটা আছে সেটা ওই মূল ভার্বের সাথে এড করে দিতে হবে। তার মানে ডু হচ্ছে বেস ফর্ম, তাহলে উত্তর লেখার সময় ভার্ব বেস ফর্ম বসবে। ডাজ হচ্ছে ডু এর সাথে এস বাই ইএস যুক্ত হয়েছে, তাহলে উত্তর লেখার সময় যে মেইন ভার্ব তার সাথে এস বাই যুক্ত করে দিব। আর ডিড হচ্ছে ডু এর পাস্ট ফর্ম, তার মানে উত্তর লেখার সময় যে মেইন ভার্বটা আছে তার পাস্ট ফর্ম করে দিব। তাহলে কি হবে? আমাদের উত্তরটা হয়ে যাবে। তো এই ডু, ডাজ এবং ডিড এর ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে ১ম এ সাবজেক্ট বসাবো কি? পিপল, তারপরে যে ডু টা বাদ দিব। বাদ দিয়ে আ আমরা এই মেইন ভার্বটা লিখব। যেহেতু ডু বেস ফ্রম, উত্তর লেখার সময় এই যে ভার্বটা আছে সেটাই বসে যাবে। পিপল লাইক। আর এখানে আমরা বলছে নকশিকাঁথা। হোয়াই ডু পিপল লাইক নকশিকাঁথা? তাহলে আমরা উত্তর লিখব কি? পিপল লাইক নকশিকাঁথা। এখানে একটু কারেকশন আমি বলে দিচ্ছি। এই ইটের জায়গায় যেহেতু এখানে নকশিকাঁথা বলেছে, আমরা এখানে ইট না লিখে নকশিকাঁথা লিখব। কি লিখব? পিপল লাইক নকশিকাঁথা। তাহলে পিপল সাবজেক্ট আসলো, লাইক ভার্ব আসলো। কি পছন্দ করে? নকশিকাঁথা পছন্দ করে। একই হিসাবে কিন্তু আমাদের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট চলে আসছে। এখন ওরা প্রশ্ন হচ্ছে হোয়াই? কেন? কেন পছন্দ করে? এই কেন প্রশ্নের উত্তরটা আমাদেরকে দিতে হবে। কেন মানে হোয়াই, কেন? এই কেন দ্বারা প্রশ্ন করলে আমাদের উত্তরটা দিতে হবে কি দিয়ে? এই যে এখানে ফর দিয়ে দিছে। আমরা জানি ফর, তারপরে সিন্স, তারপর কি এজ, এগুলো দ্বারা আমরা উত্তর দিতে পারি। পিপল লাইক ইট অথবা বিকজ দ্বারা উত্তর দিতে পারি। বিকজ মাঝখানে বসিয়ে, হ্যাঁ, বিকজ বলছে পিপল লাইক ইট, পিপল পছন্দ করে বিকজ, অথবা বিকজ অফ, হ্যাঁ, বিকজ দিতে পারি অথবা বিকজ অফ দিলে আরো সুন্দর হয়। বিকজ অফ ইটস কালারফুল প্যাটার্ন অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডারিড, হ্যাঁ, অন ইট। তাহলে এটা আমি লাস্ট লাইনটা, প্যাসেজের লাস্ট লাইনটা পড়ি। ওই লাস্ট লাইনে কিন্তু কথাটা বলা আছে। হ্যাঁ? তো আমরা এটা শুধু কি করব? পিপল পছন্দ করে এটা লিখব। পিপল লাইক ইট, পিপল হলো পছন্দ করে ফর ইটস কালারফুল প্যাটার্ন অথবা বিকজ অফ ইটস কালারফুল প্যাটার্ন। আ বিকজ অফ দিলেও হবে, ফর দিলেও হবে। ফর ইটস কালারফুল প্যাটার্ন অ্যান্ড ডিজাইন আমরা তো এই অংশটা কি মুখস্থ লিখব? নো। এটা আমাদের কি দেখে, দেখে লিখব। কোথায় দেখে লিখব? দেখো, আমরা একদম লাস্ট লাইনটা দেখো। লাস্ট লাইনটা দেখি কি লেখা আছে। এই দেখো।
নাও ইন গ্রেট ডিমান্ড, এদের ডিমান্ড অনেক বেশি। বিকজ এই যে এখান থেকে লিখে দিলে হবে বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস এন্ড ডিজাইনস এমব্রয়ডারি অন দেম, সরাসরি লেখা আছে বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস এন্ড এমব্রয়ডারি অন দেম, এখানে দেম আছে। যদি আমাদের প্রশ্নে প্লুরাল থাকে তাহলে দেম, সিঙ্গুলার থাকলে কি তখন এটা ইট হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আমরা কোশ্চেন আনসার গুলো করতে পারি। তো যাই হোক, আজকে আমরা এই প্রশ্নের এই ক্লাসটা শেষ করতে যাচ্ছি। তো আমি তোমাদেরকে আবারও বলছি, আমরা প্রথম ক্লাসে আমরা যেটা করেছি প্যাসেজটা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি অর্থসহ। দ্বিতীয় ক্লাসে তোমাদেরকে ওই প্যাসেজের উপর 5টা এমসিকিউ করে দিলাম এবং 5টা কোশ্চেন আনসার করলাম। ঠিক আছে, তো আমরা এভাবে ধারাবাহিকভাবে আমরা ইউনিট 1 এর নেক্সট ক্লাসটা হবে লেসন 3 এর উপর। ইউনিট 1 লেসন 3, সেটা আমরা একটা ক্লাসে মিনিং বুঝিয়ে দিব, ওয়ার্ড মিনিং গুলো পড়বো এবং তার পরবর্তী ক্লাসে আবার এমসিকিউ এবং কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। এমসিকিউ এবং কোশ্চেন আনসার গুলো আলোচনা করার পরে আমরা কোশ্চেন নাম্বার 3, মানে আমাদের সিন গ্যাপ, এটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তাহলে কি হবে, সিন গ্যাপের উপর আমাদের দক্ষতাটা বৃদ্ধি পাবে। কখন? যখন আমরা পেজটা বারবার পড়ব, এই পেজের এমসিকিউ গুলো করব, এই পেজের কোশ্চেন আনসার গুলো করব। তাহলে আমরা কি শূন্যস্থান পূরণের জন্য অনেকটাই প্রস্তুত থাকবো। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। তোমরা পরবর্তী ক্লাসগুলো দেখতে থাকো। আমরা পরবর্তীতে ইউনিট 1 লেসন 3 এর উপর ক্লাস করব। তো তোমরা সবসময় ক্লাস করার আগে তোমরা ইংলিশ বইটা একটা খাতা এবং একটা কলম নিয়ে বসবে এবং প্রয়োজনীয় জিনিসগুলা তোমরা কি খাতায় নোট ডাউন করবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আগামী মাসের ফার্স্ট উইকে আমাদের বার্ষিক মূল্যায়ন হবে, সেটার জন্য প্রস্তুতি নিবে। ধন্যবাদ সবাইকে।